ইন্ডিয়ানায় প্রবল ঝড় ও আকস্মিক বন্যায় শিশুসহ অন্তত 6 জনের মৃত্যু হয়েছে। বিস্তীর্ণ এলাকা তলিয়ে যাওয়ার পাশাপাশি পানিবন্দী আছেন হাজারো বাসিন্দা। ইন্ডিয়ানার গভর্নর মাইক ব্রাউন জানান, স্বল্প সময়ে বিপুল বৃষ্টিপাতে নিচু ও নদী তীরবর্তী ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে ক্ষয়ক্ষতি বেড়েছে। অন্যদিকে হাওয়াইয়ে আঘাত হেনেছে ক্যাটাগরি 1 হারিকেন লালা। প্রবল ঝড় বাতাস ও ভারী বর্ষণে ইতোমধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন প্রায় 6,500 বাসিন্দা। দেশের মধ্য পশ্চিমাঞ্চলীয় স্টেট ইন্ডিয়ানায় সপ্তাহ জুড়ে টানা বৃষ্টিতে ডুবে গেছে পথঘাট। হাজার হাজার ঘরবাড়ি এখন বিদ্যুৎহীন। স্টেটটির অনেক স্থানে 6 থেকে 12 ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হওয়ায় ভেসে গেছে বিস্তীর্ণ এলাকা। প্রবল ঝড় ও আকস্মিক বন্যায় প্রাণ হারিয়েছেন শিশুসহ অন্তত 6 জন। ইন্ডিয়ানার গভর্নর মাইক ব্রাউন জানান, স্বল্প সময়ের ব্যাপক বৃষ্টিপাতে নিচু ও নদী তীরবর্তী ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে ক্ষয়ক্ষতি বেড়েছে। There were about 3 counties that got anywhere from 6 to close to 12 inches of rain. 12 plus. And if you're getting 12 inches of rain, there's only one consolation. Hopefully it's not in steep topography. পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যে ফেডারেল সহায়তার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলেছেন ইন্ডিয়ানার গভর্নর। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা। এদিকে হ্যামিল্টন কাউন্টির হোয়াইট রিভারের পানি রেকর্ড 24 ফুট ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নোভেলসভিল ও কার্মেল শহর তলিয়ে গেছে। ফায়ার সার্ভিস শত শত মানুষ ও গৃহপালিত পশু উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। অন্যদিকে শক্তি বাড়িয়ে ক্যাটাগরি 1 হ্যারিকেনের রূপ নিয়ে হাওয়াই দ্বীপপুঞ্জে আঘাত এনেছে লালা। ঘন্টায় 120 কিলোমিটার বেগের বাতাস ও প্রবল বর্ষণে বিপর্যস্ত বিগ আইল্যান্ড ও মাউই কাউন্টি। বন্ধ রয়েছে বিমান চলাচল, বিদ্যুৎহীন হাজার হাজার পরিবার। গভর্নর জশ গ্রিন জানান, বিগ আইল্যান্ডের কিছু অংশে ঘন্টায় 2 ইঞ্চি হারে ইতিমধ্যে 10 ইঞ্চি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা বেড়ে দাঁড়াতে পারে 18 থেকে 24 ইঞ্চিতে। It'll sweep through the southern part of the Big Island and then begin to impact Maui. Also today, we should start seeing some impact on Oahu, I believe this evening. গভর্নর আরও জানান, ইতিমধ্যে 6,500 মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। ক্ষয়ক্ষতি সামলাতে জরুরি ব্যবস্থাপনা বিভাগকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। On the roads, we've had about 5,000 to 6,000 people lose power so far. That's going to be addressed. But the emergency management people are all out. Everyone is essentially a category 1 or উপকূলীয় অঞ্চলে 15 থেকে 20 ফুট পর্যন্ত উঁচু ঢেউয়ের আশঙ্কায় পর্যটক ও বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্টরা। ইউএসএস আব্রাহাম লিঙ্কন প্রসঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যকে দেশের সামরিক পরিবারগুলোর জন্য চরম অবমাননাকর বলে মন্তব্য করেছেন সাবেক ট্রান্সপোর্টেশন সেক্রেটারি পিট বুটিজেজ। শনিবার এমএস নাউকে দেওয়া সাক্ষাৎকারে সামরিক বাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগ তুলে বুটিজেজ বলেন, ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ মূল দায়িত্ব এড়িয়ে কেবল প্রচারণামূলক ভিডিও এবং সাংস্কৃতিক যুদ্ধ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। একই সুরে কংগ্রেসম্যান সেথ মোল্টন বলেন, প্রচারণামূলক ভিডিও না বানিয়ে হেগসেথের উচিত ছিল লিঙ্কনে গিয়ে সেনাদের পরিস্থিতি পর্যবেক্ষণ করা। এছাড়া ইউএসএস জর্জ ওয়াশিংটন সরিয়ে আনলে বেইজিংয়ের বিরুদ্ধে ওয়াশিংটনের প্রতিরক্ষা বলয় চরম ঝুঁকিতে পড়বে বলেও সতর্ক করেন মোল্টন। 9 মাসেরও বেশি সময় সাগরে মোতায়েন থাকা ইউএসএস আব্রাহাম লিঙ্কনের খাদ্য সংকট ও সেনাদের মানসিক বিপর্যয় নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ট্রাম্পের সেনাদের মোতায়েন যথেষ্ট দীর্ঘ নয় বক্তব্য এবং পেন্টাগন প্রধান পিট হেগসেথের অবস্থানের তীব্র সমালোচনা করেছেন সাবেক ট্রান্সপোর্টেশন সেক্রেটারি পিট বুটিজেজ। তার মতে, প্রেসিডেন্ট ট্রাম্পের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য সামরিক পরিবারগুলোর জন্য চরম অবমাননাকর। এমএস নাউকে দেয়া সাক্ষাৎকারে সামরিক বাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগ তুলে বুটিজেজ বলেন, ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ আসল দায়িত্ব ছেড়ে কেবল প্রচারণামূলক ভিডিও ও সাংস্কৃতিক যুদ্ধে ব্যস্ত। পৃথক সাক্ষাৎকারে কংগ্রেসম্যান সেথ মোল্টন ট্রাম্পের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, সেনা সদস্যরা মৌলিক অধিকার বঞ্চিত হলেও প্রেসিডেন্ট ট্রাম্প গল্ফ কোর্সে ছুটি কাটাচ্ছেন। মোল্টন হেগসেথের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে বলেন, প্রচারণামূলক ভিডিও না বানিয়ে হেগসেথের উচিত ছিল লিঙ্কনে গিয়ে সেনাদের বাস্তব অবস্থা সরেজমিনে দেখা। লিঙ্কনকে মুক্ত করতে ইউএসএস জর্জ ওয়াশিংটনকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে সরিয়ে আনাকে সামরিক দিক থেকে চরম বিপজ্জনক বলে অভিহিত করেন মোল্টন।
অবসরপ্রাপ্ত কর্নেল সেড্রিক লেইটনের মতে বিকল্প রণতরী পাঠিয়েও মোতায়েনকৃত সেনাদের মানসিক চাপ ও দীর্ঘমেয়াদী ঝুঁকি কমানো নিশ্চিত করা যাচ্ছে না। অস্ত্রের ঘাটতি বিবেচনায় পেন্টাগন এখন বিমান হামলা কমিয়ে নৌ অবরোধের পথ বেছে নিচ্ছে। অবসরপ্রাপ্ত কর্নেল পিটার মনসুরের মতে বোমাবর্ষণ অব্যাহত রাখলে বিমান প্রতিরক্ষা অস্ত্রের ঘাটতি দেখা দেবে এবং মধ্যপ্রাচ্যে পাল্টা আক্রমণের ঝুঁকি বাড়বে। রেডসিতে বাব আল মান্দাব প্রণালীতে সৌদি বাণিজ্যিক জাহাজে হামলাকে এই সংঘাত নতুন ভৌগোলিক অঞ্চলে বিস্তৃত হওয়ার ইঙ্গিত হিসেবে দেখছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল র্যান্ডি ম্যানার। এদিকে ব্লু স্টার ফ্যামিলিজের ডিরেক্টর ম্যাগে মেজা জানান, নির্দিষ্ট সময়সীমা ছাড়া টানা মোতায়েন কেবল সেনা সদস্যদের নয়, দেশের মাটিতে তাদের স্বজনদেরও মানসিকভাবে বিপর্যস্ত করছে। সমুদ্রে মোতায়েন থাকা যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কনে অবস্থানরত নেভি সদস্যদের সমস্যাগুলো ডিফেন্স সেক্রেটারি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছেন না বলে মনে করেন সাবেক ইউএস আর্মি ক্যাপ্টেন অ্যালিসন জেসলো। শনিবার এমএস নাওকে একথা জানান তিনি। এদিকে ডিফেন্স ওয়াইনের সাবেক এক্সিকিউটিভ এডিটর কেভিন ব্যারন বলেন, ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নির্ভর করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইচ্ছার উপর। অন্যদিকে স্ট্র্যাটেজিক অ্যানালিস্ট ও সাবেক জেনারেল জেক কেন বলেছেন, মধ্যবর্তী নির্বাচনের আগে তেহরানের হামলায় আমেরিকা প্রতিক্রিয়া দেখাবে না, এমনটা ভাবাটা ভুল। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানে আমেরিকার সামরিক অভিযান শুরুর পর থেকে সমুদ্রে মোতায়েন করা যুদ্ধজাহাজ আব্রাহাম লিঙ্কন ইতিমধ্যে 240 দিন অতিক্রম করেছে। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেট জানিয়েছেন, তিনি সকলের বিষয়ে সর্বোচ্চ গুরুত্বশীল এবং সকল নাবিকদের প্রতি আরও বেশি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তবে ডিফেন্স সেক্রেটারির এমন বক্তব্য সমুদ্রে মোতায়েন থাকা নাবিকদের যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে না বলে মনে করেন তাদের পরিবারের সদস্যরা। এমএস নাওকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরাক যুদ্ধের ভেটেরান ও সাবেক ইউএস আর্মি ক্যাপ্টেন অ্যালিসন জেসলো বলেন, একজন নাবিক জাহাজ থেকে লাফ দিয়েছিলেন। এমন তথ্য তার পরিবারকে 4 দিন পর জানানো হয়। এমনটা তাদের পরিবার প্রত্যাশা করে না বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে এমন ঘটনা তদন্ত হওয়া উচিত বলেও মনে করেন এই সাবেক ভেটেরান। ডিফেন্স ওয়ানের সাবেক এক্সিকিউটিভ এডিটর কেভিন ব্যারন বলেন, হোয়াইট হাউস যুদ্ধ শুরুর জন্য দ্রুত সিদ্ধান্ত নিয়েছে ঠিকই, কিন্তু 6 মাসেরও বেশি দীর্ঘ সময়ের জন্য সমুদ্রে মোতায়েনের জন্য প্রস্তুতি নেয়নি। এমনকি ইরান যুদ্ধ কবে শেষ হবে তা প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তের উপর নির্ভর করছে বলেও মনে করেন তিনি। ব্যারন বলেন, প্রেসিডেন্ট যতক্ষণ না যুদ্ধ থামান ততদিনই এই যুদ্ধ চলবে। স্ট্র্যাটেজিক অ্যানালিস্ট ও অবসরপ্রাপ্ত জেনারেল জ্যাক কেইন মনে করেন, সেন্টকম আগের চেয়ে শক্তিশালী হয়েছে। তাই ইরানিরা যদি মনে করে মধ্যবর্তী নির্বাচনের আগে যদি কোনো আক্রমণ চালালে আমেরিকা প্রতিক্রিয়া দেখাবে না, তা সম্পূর্ণ ভুল হবে বলেও মনে করেন তিনি। সাবেক অ্যাম্বাসেডর এট লার্জ নাথান স্যালেস মনে করেন, ইরানিরা মনে করছে তারা অর্থনৈতিক চাপ সহ্য করতে পারবে, কিন্তু এই অর্থনৈতিক চাপ সামলে আগামী সপ্তাহগুলোতে কি হয় তা দেখার বিষয় বলেও মন্তব্য করেন তিনি। ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির সদস্যরা শনিবার টেক্সাসের অস্টিনে এক সভায় কণ্ঠভোটে 2028 সালের প্রাইমারি ক্যালেন্ডারের চূড়ান্ত অনুমোদন দিয়েছেন। এর ফলে সাউথ ক্যারোলাইনা এখন ডেমোক্রেটদের প্রথম প্রাইমারি স্টেট হতে যাচ্ছে। ডিএনসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সাউথ ক্যারোলাইনার পর যথাক্রমে নেভাডা, নিউ হ্যাম্পশায়ার, নিউ মেক্সিকো, মিশিগান এবং ভার্জিনিয়ায় 2028 সালের প্রাইমারি অনুষ্ঠিত হবে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই ক্যালেন্ডার একটি উন্মুক্ত পরিবেশে সম্ভাব্য প্রার্থীদের সক্ষমতা যাচাইয়ের সুযোগ করে দেবে। এর আগে এমএস নাওকে দেয়া সাক্ষাৎকারে ডিএনসি চেয়ার কেন মার্টিন বলেন, নতুন প্রাইমারি ক্যালেন্ডার দলের প্রার্থীকে দেশের বিভিন্ন জনগোষ্ঠীর সাথে যুক্ত হতে সাহায্য করবে। Good morning, Democrats. Good morning, Democratic National Committee members, and welcome to our summer meeting. শনিবার টেক্সাসের অস্টিনে ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির সামার মিটিংয়ে 2028 সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য দলের নতুন প্রাইমারি ক্যালেন্ডার নিয়ে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। All those in favor of this report as presented and amended signify by saying aye. সভায় ডিএনসির সদস্যরা কণ্ঠভোটে নতুন এই ক্যালেন্ডারের চূড়ান্ত অনুমোদন দেন। All those opposed say nay. Okay, the motion passes. Congratulations. এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সাউথ ক্যারোলাইনাকে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের জন্য দলের প্রথম প্রাইমারি স্টেট হিসেবে বেছে নিয়েছে ডিএনসি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএনসি জানায়, সাউথ ক্যারোলাইনার পর যথাক্রমে নেভাডা, নিউ হ্যাম্পশায়ার, নিউ মেক্সিকো, মিশিগান এবং ভার্জিনিয়ায় 2028 সালের দলীয় প্রাইমারি অনুষ্ঠিত হবে। কমিটি আরও জানায়, নতুন এই ক্যালেন্ডার ডেমোক্রেটদের একটি উন্মুক্ত নির্বাচনী পরিবেশে সম্ভাব্য প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের সুযোগ করে দেবে। As a result of this calendar, we have a stronger, more representative path to selecting our nominee.
ভোটাভুটির আগে ডিএনসি চেয়ার কেন মার্টিন নতুন এই প্রাইমারি ক্যালেন্ডারকে ডেমোক্রেটদের হোয়াইট হাউসে ফেরার প্রক্রিয়া হিসেবে অভিহিত করেন। And of course, all of those states that will come after 6 states to begin our roadmap back to the White House. এই ক্যালেন্ডার দেশের প্রতিটি প্রান্তে দলীয় প্রার্থীর জনসমর্থন বাড়াতে সহায়ক হবে বলেও মনে করেন তিনি। And it will put them in the strongest possible position, not just to win a primary, but to win back the White House in 2028. তার আগে এমএস নাউকে দেয়া সাক্ষাৎকারে নতুন প্রেসিডেন্সিয়াল প্রাইমারি ক্যালেন্ডারের যৌক্তিকতা তুলে ধরেন মার্টিন। তিনি দাবি করেন এটি দলের প্রার্থীকে দেশের বিভিন্ন জনগোষ্ঠীর সাথে সংযুক্ত হতে সহায়তা করবে। আসন্ন মধ্যবর্তী নির্বাচন উপলক্ষে ডেমোক্রেটদের প্রস্তুতি নিয়েও কথা বলেন তিনি। মার্টিন জানান, এই মুহূর্তে ডেমোক্রেটরা কেবল মধ্যবর্তী নির্বাচনে জয়ের দিকেই পরিপূর্ণ মনোনিবেশ করছে। মধ্যবর্তী নির্বাচনকে দেশের মানুষের অস্তিত্বের লড়াই বলে অভিহিত করে মার্টিন বলেন, সাধারণ মানুষ এই নির্বাচনে ডেমোক্রেটদের বিজয় কামনা করছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার লাগাম টেনে ধরতে ডেমোক্রেটদের জয়ের বিকল্প নেই বলেও মন্তব্য করেন ডিএনসি চেয়ার। এদিকে ডেমোক্রেটদের নতুন প্রাইমারি ক্যালেন্ডার নিয়ে বিশ্লেষকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এই পরিবর্তনকে ইতিবাচক হিসেবে দেখছেন হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজের সাবেক কমিউনিকেশন ডিরেক্টর মাইকেল হার্ডওয়ে। তবে রাজনৈতিক বিশ্লেষক ম্যাথিউ বার্লেট মনে করেন এই পদক্ষেপের মাধ্যমে প্রগতিশীলদের সাথে ডেমোক্রেটদের দ্বন্দ্ব আরও বাড়তে পারে। সমাজতন্ত্রের বিপদ নিয়ে দেশের তরুণ ভোটারদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্পিকার মাইক জনসন। সমাজতন্ত্রকে একটি বিপজ্জনক পথ আখ্যা দিয়ে এই ধ্বংসাত্মক পথ বিষয়ে জানাতে রিপাবলিকানদের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন জনসন। শনিবার ফক্স নিউজকে কথা জানান তিনি। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের মানুষের মঙ্গলের জন্য সবকিছু করছেন দাবি করেন হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ ফর পলিসি অ্যান্ড হোমল্যান্ড সিকিউরিটির অ্যাডভাইজার স্টিফেন মিলার। তিনি অভিযোগ করেন ডেমোক্রেটরা দেশকে কমিউনিস্ট ও অপরাধীদের হাতে তুলে দিতে চায়। মধ্যবর্তী নির্বাচনের আর মাত্র বাকি 80 দিন। নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী বিভিন্ন স্টেটে প্রচারণা চালাচ্ছেন রিপাবলিকান পার্টির নেতারা। তারই ধারাবাহিকতায় আগস্ট মাস জুড়ে 18টি স্টেটের 30টি ডিস্ট্রিক্টে প্রচারণা চালাচ্ছেন হাউস স্পিকার মাইক জনসন। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে স্পিকার জনসন বলেন, দেশের তরুণ প্রজন্মকে ভুল ধারণা থেকে রক্ষা করে সাধারণ জ্ঞান দিতে তারা চালু করেছেন কন্ট্রাস্ট ফর আমেরিকা নামের নতুন ওয়েবসাইট। এর মাধ্যমে তরুণদের শেখানো হচ্ছে সমাজতন্ত্র ও কমিউনিজমের প্রকৃত ইতিহাস। সমাজতন্ত্রকে একটি বিপজ্জনক পথ আখ্যা দিয়ে স্পিকার জনসন বলেন, ভোটারদের এই ঝুঁকি সম্পর্কে জানাতে চান তারা। মাইক জনসন বলেন, তরুণদের যখন বলা হয় কিছু বিনামূল্যে পাওয়া যাবে তখন তা আকর্ষণীয় শোনায়, কিন্তু এর বিনিময়ে যে স্বাধীনতা হারাতে হবে সে কথা কেউ বলে না। আসন্ন মধ্যবর্তী নির্বাচনে আমেরিকানদের সামনে তীব্র বৈপরীত্য তুলে ধরছে বলে মন্তব্য করেন তিনি। মেডিকেয়ার সংকট ও অর্থনৈতিক সমস্যার প্রসঙ্গে হাউস স্পিকার বলেন, সবকিছু সরকারের হাতে তুলে দেওয়ার কোনো সমাধান নয়, কারণ তা কখনোই কাজ করে না। সরকারি ব্যয় সীমিত রাখা, ব্যক্তি স্বাধীনতা বৃদ্ধি এবং আইনের শাসন প্রতিষ্ঠাই রিপাবলিকানদের নীতি। এটাই আমেরিকান ব্যবস্থা। হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ অ্যান্ড হোমল্যান্ড সিকিউরিটি অ্যাডভাইজার স্টিফেন মিলার বলেন, মানুষের জীবনে যা কিছু ভালো তার সবই দিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। উল্টো ডেমোক্রেটরা দেশটি কমিউনিস্ট ও অপরাধীদের হাতে তুলে দিতে চায়। এটি প্রকৃতপক্ষে আমেরিকা ধ্বংসের প্রতিশ্রুতি বলেও উল্লেখ করেন তিনি। এদিকে মিশিগানের ডেমোক্রেটিক সেনেট প্রাইমারিতে বিজয়ী প্রার্থী আব্দুল এল সাইদ 9/11-এর মতো ঘটনাকে যৌক্তিক মনে করা হাসান পিকারের সঙ্গে প্রচারণা চালিয়েছেন। এ প্রসঙ্গে মিলার বলেন, এটি প্রমাণ করে ডেমোক্রেটিক পার্টি কতটা নিচে নেমে গেছে। সেনেট মাইনরিটি লিডার চাক শুমার এর নিন্দা না জানানোয় বিষয়টি আরো লজ্জাজনক হয়ে উঠছে বলেও মন্তব্য করেন তিনি। রক্ষণশীল রাজনৈতিক বিশ্লেষক মার্ক লেভিন বলেন, রিপাবলিকানদের সামনে এখন সুযোগ এসেছে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট প্রার্থীদের মুখোশ উন্মোচন করার। ডেমোক্রেট পার্টি ডেমোক্রেটিক সোশ্যালিস্ট অব আমেরিকার জন্ম দিয়েছে। তারা কমিউনিস্ট, তারা আমেরিকার জন্য মঙ্গলজনক কিছু নয় বলেও মন্তব্য করেন এই রাজনৈতিক বিশেষজ্ঞ।